This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে পরিচালক সুজিত সরকার। সুজিত দা, তোমাকে তো কলকাতায় স্বাগত জানানোর মতো কিছু নেই, তুমি তো কলকাতারই মানুষ। নিশ্চয়ই। আমি প্রথমে যেটা জানতে চাই, আজকে যে কারণে তুমি কলকাতায়, তোমার নতুন ছবির মুক্তি আছে, তার জন্য স্পেশাল স্ক্রিনিং আছে, যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে সুজিত সরকারকে আমরা এরকমভাবে ব্যাখ্যা করি যে তিনি কথা কম বলেন আর কাজ বেশি করেন। হ্যাঁ, আর তার ছবিটার নাম আমি দেখছি আই ওয়ান্ট টু টক। তো এই যে বিষয়টা আলাদা হলো, এইটা জানতে চাই, ভাবনাটা কি ছিল? মানে এটাকে আলাদা বলবো না, মানে এটা মানেটা হলো যে আমি কথা বলতে চাই। আচ্ছা, আই ওয়ান্ট টু টক। সো এইটা হলো এই ফিল্মের মেইন থিম। মানে দেখো, আমরা সবাই তো কথা বলতে চাই। কথা বলতে চাই মানে আমরা মনের কথা বলতে চাই, মানে একটু প্রাণ খুলে কথা বলতে চাই, প্রাণ খুলে আর প্রাণ খুলে কমিউনিকেট করতে চাই। আর আমি দেখেছি আমাদের স্পেশালি জবার থেকে বাবা হয়েছি, ছেলেদের মধ্যে একটা, মানে মেয়েদেরকে তখন তো আরও ভালো ক্লোজলি চিনতে পেরেছি। কেন কি আগে ছিল মা, ছিল বোন, ছিল মাই লাইফ পার্টনার ঝুমা ছিল। মেয়েরা আসলে তো একটু স্ক্রুটিনি হয়ে যায় লাইফের। হ্যাঁ, তো ওখানে একটা জিনিস দেখতে পেয়েছি যে আমরা ছেলেরা না, এক্সেপশন আছে, একটু লেস এক্সপ্রেসিভ। আমি দেখেছি মেয়েরা বেশি এক্সপ্রেসিভ। হ্যাঁ, কোথাও না কোথাও ছেলেদের একটা কিছু আটকে যায় যে ভালোভাবে এক্সপ্রেস করতে চায় না, বা করতে চায় বা কিছু রেখে দেয় নাকি সেটা একটা সমাজের চাপ, মানে একজন পুরুষ এরকম হবে, এই যে একটা পুরুষদের মধ্যে এটা খুব বেশি দেখেছি। হ্যাঁ, ঠিক বা ভুল আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার যা দেখেছি পুরুষরা একটু এক্সপ্রেশন বা খুলে কথা বলা একটু কম, কিছু না কিছু কাঁদবে না, আর বেশি মানে কিছু না কিছু রেখে দেয়। তো ওই কনটেক্সটে বলতে পারো এই ফিল্মের একটা বাবা আর মেয়ের মধ্যে যে একটা যে দ্বন্দ্ব চলছে একটা, প্লাস বাবা নিজের লাইফের সাথে সে স্ট্রাগল করে চলেছে, এই সব বিষয়গুলো আমি ধরে চলেছি, মানে তুলে ধরেছি আর কি। হ্যাঁ, এই যে বাবার মেয়ের সম্পর্ক একবার তুমি এমন ভাবে এক্সপ্লোর করেছো যে সব বাঙালিদের ওটা মানে একদম প্রিয় সিনেমা হয়ে গেছে। তো এই যে বাবার মেয়ের সম্পর্ক এক্সপ্লোর করার জায়গাটাতে ফিরে আসা, এই তাগিদটা কোন জায়গা থেকে আসে? মেবি আমার সারাউন্ডিংস, আমারও মেয়ে আছে, অভিষেকেরও মেয়ে আছে। আমার দুটো, অভিষেকের একজন আরাধ্যা, আমার বন্ধু যে লিখেছে রিতেশা, ওর এক মেয়ে আছে। তো আমরা এই কজন এই ফিল্মে বেশ বাবার সব একসাথে হয়েছি আর কি। তো বাবারা মানে মেয়ের তরফ থেকে যে চাপটা সেটা বুঝতে পেরেছি, কি কতটা খুলতে হবে নিজেদেরকে কত শুধরাতে হবে। সো আমার মনে হয় এই ফিল্মের বেসিকটাই ছিল, এটা আমার বন্ধুর গল্প। ক্যারেক্টার নাম হচ্ছে অর্জুন সেন। তো ও আমার বন্ধু। তো ওর আর মেয়ের মধ্যে ওই একটা কনফ্লিক্ট ছিল, মানে যতক্ষণে মেয়ের সাথে রিকনসাইল করবে জীবন, ওটা করতে করতে অনেক বছর চলে যায়। সো তো ওইটা আমি দেখতে পেয়েছি। তো ওইটাই আমি ভাবলাম যে ওইটা নিয়ে কেন আমরা ছবি করব না। তো দ্যাটস ওয়াই ইট ইজ এই ফিল্ম অ্যান্ড বাবা মেয়ের ওই সিচুয়েশন। আমি তোমার কথা বাট পিকুর সাথে কোনো কানেকশন নেই, ঠিক, আর কোনো কানেকশন করা উচিত না। পিকু আমি বানিয়েছি 10 বছর আগে। 10 বছরের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমিও অ্যাজ এ হিউম্যান বিং আমারও মধ্যে অনেক ইভলভ আমি হয়েছি। তো আই থিঙ্ক ওটার সাথে কম্পেয়ার করার কিছু নেই। আমি তোমার কথা শুনছিলাম, মুহূর্তে বাঁচার যে কনসেপ্টটা এখন ভীষণভাবে আমরা বারংবার সেই কনসেপ্টের কাছে ফিরে আসি, এবং জেনজি তো ভীষণভাবে সেটা ফলো করে। তো এই ছবিতে সেটাকে তুমি কিভাবে এক্সপ্লোর করেছো, বা কি বার্তা তুমি নিয়ে আসতে চাও এই ছবিটার মাধ্যমে এই ব্যাপারটায়? মুহূর্তে বাঁচা আমরা বলতে পারি, ইনস্টাগ্রামে জ্ঞান দিতে পারি, ঠিক আছে না, যেরকম বললে জেনজিকে বলেছি মুহূর্তে বাঁচা, বাট কি করে? তো কি করে ইজ দ্য কোয়েশ্চেন আনসার দ্যাট এভরিবডি ইজ লুকিং ফর। সবাই খুঁজছে এই আনসারটা কি করে। তো আমি যেরকম হয়ে বুঝেছি মুহূর্তে কি করে বাঁচতে হয়, মানে আমি পারি কি না জানি না, বাট আমি অনেকটা পারি এখন। আর এই ছবির মাধ্যম দিয়ে আমি ওটাকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছি। ছবির মাধ্যমে কিছু না কিছু তো একটা আন্ডারলাইন পয়েন্ট থাকে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট বড় আন্ডারলাইন, কি আমাদের এভরিডে বেঁচে থাকার জন্য এই যে এভরিডে মোমেন্টটাকে যে থ্যাঙ্কফুল হওয়াটা কত দরকার,
এই যে রোজ ঘুম থেকে উঠে সূর্য দেখতে পারছি, শ্বাস নিতে পারছি, এটাই যে কত বড় বাঁচা, যেটা এই ক্যারেক্টারটার কোনো ঠিক নেই যে কাল সকালে ও সূর্য উঠে দেখতে পারবে কি না, কিন্তু ও দেখছে। যখন ও দেখছে, ওর জন্য ওই 24 ঘন্টাই রয়েছে নিজের জীবনটাকে আনন্দে স্পেন্ড করার জন্য। তো এই যে মুহূর্তে বাঁচার একটা ডেমনস্ট্রেশন লাগে, তো দিস ফিল্ম ইজ ওই একটা ডেমনস্ট্রেশন বলতে পারো। তো ওটাই আমি ডকুমেন্ট করেছি ফিল্মটাতে। ওকে, তুমি যখন ছবি তৈরি করো না, শুটিং ফ্লোরে হয়তো নেই বা কোনো কিছু লিখছো না, তোমার সবচেয়ে এই আনন্দে বাঁচার মুহূর্তগুলো কি কি হয়? দেখো, প্ল্যান করা কিছু নেই, বাট একটা সবথেকে বড় মুহূর্ত হচ্ছে আমার সময় আমার লাইফ পার্টনার ঝুমার সাথে স্পেন্ড করা, রান্নাঘরে, ঠিক আছে না, খেলাধুলা, বাজার, আমার দুটো ছোট্ট কুকুর আছে ওদের সাথে খেলা, একটু মেয়েদের সাথে কথা বলা। মেয়েদের সাথে এখনো একটু কমপ্লেন থাকে কি আমি এখনো এরকম খুলে কথা বলি না। সেটা আমি পুরোপুরি চেষ্টা করছি কি ফুল হার্ট দিয়ে মনের কথা পুরো এখনই বলে দিই। কালকে সময় পাবো। মেয়েদের বাবা সম্পর্কে মেন অভিযোগগুলো কি? এই যে আমি মানে কথা, এই যে এই ফিল্মটা আমি খুলে কথা বলি না। আচ্ছা, মানে মা যেরকম অনেকক্ষণ কথা বলছে, অনেক বিষয় নিয়ে কথা বলছে, বাবা একটু কম কথা বলছে। তো এই ফিল্মটাই বানিয়েছি আমার মেয়েদের সাথে জানি পরিষ্কার করে বলতে পারি যে দেখ আমি কথা বলতে চাই, আমিও কথা বলি। ঠিক। তো কোথাও না কোথাও আমার মেয়ে, অভিষেকের মেয়ে এসে গেছে ফিল্মের মধ্যে কোথাও না কোথাও। ওইগুলো তো বাদ দেওয়া যায় না। তুমি যে মানুষ সেটা তো বাদ দিতে পারবো না, সেটা তো আমার সাথেই যাবে না, আমার কাজে দেখতে পারবে। একদম। ছবি হিসেবে তো পিকুর সাথে এই ছবির তুলনা টানার একদম কোনো ব্যাপার নেই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে অনেক কিছু এমন পয়েন্ট আছে যেগুলো খুব মিলে যায়। যেরকম এক্ষুনি এই যে বাবা মেয়ের কথাটা বলা হচ্ছিল, তেমনি ইরফান খান ছিলেন পিকুতে, আর তোমার এই ছবিটাতে ইরফান খানকে কাস্ট করার ইচ্ছা ছিল। হ্যাঁ, মানে ও যদি বেঁচে থাকতো, আমি অভিষেককে বলেছিলাম তাহলে এই রোলটা ইরফানই করতো। হ্যাঁ, তো অভিষেক হেসে বললো তুমি আমাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছ। বলে ও বলেছে আমি চেষ্টা করি, আমি করব। হ্যাঁ, প্রশ্নটা কোথায় চলে গেল আমি ভুলে গেলাম। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছিলাম যে এটাও একটা মানে কানেকশন আর কি সেই ছবির সঙ্গে। নিশ্চয়ই মানে সেই ছবির সাথে কানেক্ট বলবো না, কারণ ওই ছবিটা পিকু ইজ পিকু। আমার মনে হয় আই ওয়ান্ট টু টক, যে কোনো ছবিকে অ্যাজ ইন্ডিপেন্ডেন্টলি দেখা উচিত। হ্যাঁ, তুমি আমার কোথাও না কোথাও ছোঁয়া ওর মধ্যে থাকতে পারে নিশ্চয়ই, আমি যেরকম একটা মানুষ ওটাকে তো ডিনাই করতে পারবো না। যেরকম ইরফান চলে গেল যখন, তখন মানে আমি ইরফানের নিজের লাইফের ব্যাটলটাও দেখেছি। ওর যে নিজের সাথে একটা মানসিক যে একটা যুদ্ধ করছিল ট্রিটমেন্টের সময়, সেটা দেখেছি। সো ওইটাও কোথাও না কোথাও আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি কি আমার এই ক্যারেক্টারটা কি করে যুদ্ধ করে ওটাকে নিয়ে। সো কাজ তো করে, তোমার মধ্যে থেকে ওটা বেরিয়ে তো যাবে না, মেয়েরাও যাবে না, ইরফানও যাবে না, সো থাকবে কোথাও না কোথাও। অভিষেককে যখন তুমি ডাকলে আর বললে চেহারাটা বদলে ফেলতে হবে, এখানে আমরা প্রথম লুকে ওর যে চেহারাটা দেখছি সেটা তো ওর এরকম চেহারা নয়, আমরা অন্য সময় দেখি না। তাই প্রসেসটা কিরকম হলো একটু বলো, কিভাবে হলো এন্ড কি করলো এটার জন্য? আমি একদিন ওকে ফোন করলাম যে শোন, তার আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, আর ও আমাকে বলেছিল যে তোমার সাথে কাজ করবো, আমি যা করতাম। তো তখন আমি একদিন ভাবলাম, আমি রনিকে বললাম, আমার প্রডিউসার রনি লাহিড়ী, যে অভিষেককে ভাবছি। তো বলে অভিষেককে ভাবছো? বলে ঠিক আছে, লেটস গো, লেটস সি। তো আমি ওকে ফোন করলাম, বলে দাদা হ্যাঁ আমি তোর বাড়িতে আসবো না, সবসময় তো বাড়িতে যাই, এবার তুই আমার কাছে আয়, তো আমার অফিসে আয়। তো আমার অফিসে আসলো, এসে ওকে আমি শোনালাম, শোনার পরে ও এফেক্টেড ডিপলার, তুই চিন্তা করে নে, কারণ এটার জন্য অনেক কিছু করতে হবে। তো বলছে ঠিক আছে। বিকেলেই ফোন আসলো যে তুমি আই এম ইন, আমি রাজ্যে রাজি আছে। অনেক কন্ডিশনস আছে কিন্তু, তোর তাহলে কালকে, হ্যাঁ কালকে আমি আসবো অফিসে। না আমি আসছি তোর ওখানে, কালকে আমি বাড়িতে আসছি। তো বাড়িতে গেছি, ও এরকম বসেছিল। তো দেখ এটা থেকে অনেক ফিজিক্যাল ট্রান্সফরমেশন আছে, একটা বয়সের একটা জার্নি আছে, প্লাস এরকম নিজেকে খুলে ফেলতে হবে, মানে কোনো যেন শারীরিক কোনো যেন একটা লজ্জা বা ইনহিবিশন যেন না থাকে, তাহলেই আমার এই ক্যারেক্টারটা ফুটে উঠবে। যেটা নায়কদের থাকে, বলিউডের নায়কদের তো থাকে 100 থাকে। ও সোজা উঠে নিজের টি শার্টটা উপরে করে দিল আর বলে দেখো আমার এত ভুঁড়ি আছে, চলবে?
কি বলছো, কিছুটা ভুঁড়ি ছিল তার নিশ্চয়ই মানে? ছিল তখন কিছু ভুঁড়ি। তো বললাম এটা বলে আমি অনেকদিন ধরে এখন শুটিং করিনি, খাচ্ছি শুধু, তো ভুঁড়ি বলে তোমার কত লাগবে? আমি বললাম অনেকটা ভুঁড়ি লাগবে, কেন কি আমি মেকআপ দিয়ে ভুঁড়ি করবো না। বলছে ঠিক আছে, আমি আজকের থেকে তাহলে চিজ আর বার্গার আর ভুজিয়া খেতে শুরু করি। তো খেয়ে তারপরে যাওয়া করেছে। তো এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন ন্যাচারাল। ও নিজেই বলল যে আমি মানে ইউনো শেভ করে দেবো হেড, স্লাউচ করবো, ওয়েট পুট করবো, মানে ইউনো মানে বাড়িয়ে নেবো। তো অল দ্যাট ও নিজের থেকে বেরিয়ে এসছে। আর ওতেই ওর ডেডিকেশন, তুমি ফিল্ম যখন দেখবে তখন তুমি বুঝতে পারবে যে ও যে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে ফেলেছে। আর এরকম অসাধারণ পারফরমেন্স আর কোনো ফিল্মে পাবে না, তুমি কোনো কম্প্যারিজনেই পাবে না, হয় না? এই ছবিতে তুমি অভিষেক বচ্চনকে দেখতে পাবে না। অনেকে বলেছে অভিষেক বচ্চনকে দেখতে পাবে না, এতে শুধু অর্জুনকে দেখবে। সো ওটা একটা অ্যাক্টরের জন্য অনেক বড় প্রাপ্তি একটা। অভিষেকের সাথে যে তুমি কাজ করলে, তোমার কি মনে হলো যে সত্যি বলিউডে ও অসম্ভব আন্ডাররেটেড, ওর কি আরো অনেক কাজ করার দরকার ছিল? দেখো কাজও প্রচুর করেছে। আমার মনে হয় রাইট স্ক্রিপ্ট, রাইট ফ্রেম অফ মাইন্ড, মানে একদম হ্যাঁ আমি এটা করব, আমি আর একটা নির্ভয় হওয়ার দরকার আছে কি এবার আমার চিন্তা নেই, যা হয়েছে করেছি, না আমি করতে চাই নিজের যা ইচ্ছা আছে। সো এই ফিল্মটাতেও কিন্তু নির্ভয়ে কাজ করেছে, যে আমি জানি এই ফিল্মটাতে কি হবে, কোনো বক্স অফিসের চিন্তা নেই, কোনো ক্যারেক্টারের চিন্তা নেই, কি মানে আমাকে শুধু ক্যারেক্টার না, মানে আমাকে শুধু সুজিতদা কি বলছে, ক্যারেক্টারটা নিয়ে কি ভেবেছে, আমাকে ওর মধ্যে পুরো নিজেকে ঢেলে দিতে হবে একদম। তো আই থিঙ্ক ওই নির্ভয়টা ইজ ভেরি ফ্রি, মানে আমি আর ইংলিশে ফিয়ারলেস বলে, আমি ফিয়ার ফ্রি বলি। সো আমিও যত ফিয়ার ফ্রি হয়েছি এই ফিল্মটার জন্য, ও অতটাই ফিয়ার ফ্রি হয়েছে, তাই জন্য হয়তো এটা আমাদের নিজেদের মতন বানাতে পেরেছি ফিল্মটা। হ্যাঁ, এই যে তুমি বক্স অফিসের চিন্তা নেই কথাটা বললে না, সাথে সাথে এই প্রশ্নটা করার ইচ্ছা হলো, সেটা হচ্ছে সামনে পুষ্পা 2-র মতো এত বড় একটা ছবির রিলিজ, তুমি কিরকম ভাবে দেখো জিনিসটা? পুষ্পা 2-র মতো একটা ছবি যেখানে টার্গেটটাই হচ্ছে 300 কোটি, 500 কোটি, 1000 কোটি, তোমার নিজস্ব টার্গেট সম্পূর্ণ আলাদা, সেইটাকে তুমি কিরকম ভাবে দেখো ভারতীয় ছবির নিরিখে? দেখো অফকোর্স ওরকম একটা পট বয়লার ছবি, কমার্শিয়াল ছবি, ওদের জন্য অনেক স্ক্রিন লাগবে, এত টাকা দিয়ে বানিয়েছে। আমার ফিল্ম এত বাজেট না, আমার ফিল্ম ইজ অলওয়েজ স্মল বাজেট। আমার মনে হয় কোথাও না কোথাও এখন সিনেমা ঘরে বড় ছবি আসলেও ছোট ছবি সার্ভাইভ করে থাকে, একটা হল ছোট একটা রাখে ওরা, একটা স্ক্রিনিং রাখে ওরা। সো ওরা সিনেমা হল যদি ওরকমও রাখে, তো আমার মনে হয় দর্শক এটার জন্যও আসবে। দুই রকম দর্শকেরই জায়গা আছে, একটা ওই ছবির দর্শক আছে যারা যাবে, একটা এই ছবির দর্শক আছে, ওরা আসবে। সো আমার বিশ্বাস কি ফিল্ম না ঠিক দর্শক খুঁজে নেয়, আর দর্শকও ঠিক ফিল্মটা খুঁজে নেয়, একটু সময় এদিক ওদিক হয় কিন্তু খুঁজে নেয়। তুমি যেহেতু অমিতাভ বচ্চনের সাথে এত বেশি কাজও করেছো আর অনেকটা টাইমও কাটিয়েছো, মানুষ হিসেবেও অনেকটা চিনেছো, এবার তুমি অভিষেকের সাথে কাজ করলে, বাবা আর ছেলের একটা চেহারার দিকে মিল থাকাটা খুব স্বাভাবিক, উচ্চতায় মিল থাকে, সাধারণত আমরা প্রথমে যে শারীরিক মিলগুলো সেগুলোর দিকে দেখার চেষ্টা করি, কিন্তু ওদের অভিনয় সত্তায় কোনো মিল আছে কিনা, বা সেইটা তোমার কোন জায়গাগুলো মিল লাগলো বা আলাদা কিছু লাগলো কিনা? দেখো অমিতাভ বচ্চনের সাথে তো কোনো কম্প্যারিজনই, অমিতাভ বচ্চনের একটা লেভেল অনেক মিল আছে, কিন্তু আমি একটা অন্য জিনিস বলছি। আমি এই ছবিতে অভিষেক বচ্চনকে সাথে মিল পেয়েছি আমাদের সেই অ্যাক্ট্রেস জয়া ভাদুরীর সাথে। ও আচ্ছা। আমরা ভুলে যাই যে জয়া ভাদুরী ওর মা, জয়া বচ্চনের মা। তো মায়ের যে ওই চোখ, ওই যে শান্ত একটা, মানে এরা দেয়ালের কোণে দাঁড়িয়ে আছে, ধন্যী মেয়ে, বা মহানগরের মধ্যে যে একটা মিষ্টি ব্যাপার, বা কোশিশ বা গুড্ডি, ওই যে মায়ের, and মা ওয়াজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, অসাধারণ, মানে কোনো কথা হবে না। তো আমি ওই ছাপটা ওর চোখে দেখেছি, ওই চোখগুলো, ওই যে একটা চার্মিং ব্যাপার, ওই যে একটা মিষ্টি একটা মানে লুকিয়ে আছে একটা মানুষ ভিতরে, ওইটা আমি ওর মধ্যে পেয়েছি, অনেক দেখেছি। সো আমি তো বলবো অনেক জয়া বচ্চন দেখেছি ওর মধ্যে, ওর চোখে মুখে।
ঠিক। আর যেহেতু তুমি বাবিলকেও এখন দেখছো, তোমার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে একটা প্রজেক্টে কাজ করছে, তো ওইটাও তুমি আমাকে বলো, এই যে ইরফানের সাথে তুমি কাজ করেছো, শুটিং করেছো, এত বন্ধু, আবার এখন তুমি বাবিলকে যেরকম ভাবে দেখো, ওদের দুজনের মধ্যেও মিল অমিলের জায়গাগুলো একটু বলো আমাদের। সো ইরফান চলে যাওয়ার পরে তখন আমার প্রথম আমাকে কল করেছিল হাসপাতাল থেকে ওই মানে বাবেল, যেরকম হয়েছে বাবা। তো আমি বললাম ঠিক আছে, তুই কোথায় আছিস? বলে আমি এখানে আছি। আইলাম আই ওকে? তুই বলে হ্যাঁ, নো আই উইল টেক কন্ট্রোল, আই এম টেকিং অ্যারেঞ্জিনে। আর কোভিডের সময় ছিল, তো তখন থেকেই আমার না ওই বাবিলের প্রতি আমার একটা উইকনেস চলে এসছে ন্যাচারালি। মানে অন্য কারোর সাথেও যদি হতো, আমাদের বাড়িতেও যদি হতো, একটা হয় না একটা কেউ যেন থাকে যে যেন ওকে হাত ধরে দাঁড়াতে পারে। আর বাবিল নতুন ছিল তখন, একদম প্রথম, মানে আর এখনও বলতে পারি এখনও আরও এক্সপিরিয়েন্স লাগবে ওর, আরও অনেক বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর এরকম একটা ইন্ডাস্ট্রির মধ্যে হারিয়ে যাওয়ার সবসময় একটা মানে সিচুয়েশন হতেই পারে, কেন কি এত চমক ধমকের মধ্যে। আর বাবা এমন মানে জায়গায় পৌঁছে গেছিল, তো সবাই যদি এখন ওর থেকে ওটা আশা করে, ওটা ভুল। মানে বাবিল ইজ নট ইরফান অ্যান্ড ইরফান ইজ নট বাবিল, সো হতে পারে। তো আমার মনে হয় না ওই কম্প্যারিজনটাও করা উচিত, বাট লোকেদের একটা এক্সপেকটেশন হয়ে গেছে কি বাবিল হচ্ছে ইরফান, সেটা আমার মনে হয় ওটা ভুল জিনিস, কেন ওটা একটা মেন্টাল প্রেশার কাউকে দিয়ে দেয়। সো আমি গার্জেন হিসাবে বাবিলের সাথে আছি, আগেও থাকবো। ও যেই দেখবো যে নিজে একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের ডিসিশন নিজে নিচ্ছে, করছে, খুব খুশি আছে, তখন আমার একটু ইজি হবে, আমার শান্তি পাবো একটু। আচ্ছা, আর অভিষেকের সাথে আরাধ্যার কেমিস্ট্রিটা তুমি কিরকম ভাবে দেখেছো? কখনো সেটে এসছে কিনা? বা নিশ্চয়ই গল্প তো হয়েছে 100%, তো সেইটা কিরকম দেখো? বিকজ আরাধ্যা আগের থেকে তো একটু বড় হয়ে গেছে এখন। নিশ্চয়ই। যখন আমি এই ছবিটা নিয়ে গেছিলাম আর এই ছবিটা যখন গল্প বলেছিলাম, ও দেখেছে এটা বাবা আর মেয়ের গল্প, আর এরকম বাবা মেয়ের একটা মানে একটা রিলেশনশিপ যেখানে দুজনকে মানে চেষ্টা করছে বোঝার। তো মাঝে মাঝে অভিষেক বলতো যে সামনে আমি অনেক সময় আরাধ্যাকেই দেখতাম, ওই রেফারেন্সটা চলে আসতো। সো ওর রিলেশন ওর মেয়ের সাথে খুবই ভালো, মানে ও মানে আমাকে বলে এখন আমার মেয়ে আমাকে ডিকটেক্ট করে, আমার মেয়ে আমাকে বকে দেয়। সো তো অনেক কিছু এখন নিজের লাইফকে মোল্ড করতে হয় মেয়ের জন্য। হ্যাঁ, সো বেশ অনেকবারই ও বাবা মেয়ের ছবি হচ্ছে, বাবা আর মেয়ে অভিষেক, তো ওতে রেফারেন্স আসবেই আসবে। ও এসছে অনেক জায়গায়, বলেওছে পারফরমেন্সে, অনেক সময় আমি কানেক্ট করেছি, আমি ওটাকে এড়িয়ে যেতে পারি না, যেরকম ফিল্ম আর আমার যে রিলেশনশিপ। অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি কাটাছেঁড়া হয়, তোমার কি মনে হয় যে এই যে ধরো আজকে একটা ছবির এখানে মুক্তি, কলকাতায় তো আমরা প্রচারে অভিষেককে এখানে পেলাম না, এই যে এত বেশি কাটাছেঁড়া, তোমার কি মনে হয় যে এটা ওকে কোথাও ডিস্টার্ব করে? যে কেউকেই ডিস্টার্ব, মানে আমাকে হলে আমাকেও ডিস্টার্ব করবে। মানে আমার কেন ইন্টারেস্ট হবে অন্য একটা হাজব্যান্ড ওয়াইফের লাইফে, মানে ওর লাইফে, আমার লাইফেই এত সব জিনিস রয়েছে, প্রবলেম রয়েছে, আমি যেন বলি আমার লাইফ যেন একদম কি। আর আমরা সবসময় অন্যের লাইফে গিয়ে একটা ইন্টারেস্ট আমাদের দাঁড়িয়ে পড়ে, তো ওটা ভুল, ওটা একদমই ভুল। আর আমাদের শুটিংয়ে কোনোদিন এই ডিসকাশনে আমাদের কোনোদিন আসেনি। ওর আর আমি ফালতু রিউমার্সে বিশ্বাসও করি না। তো এই জন্য আমরা আমেরিকায় গিয়ে 3 মাস মজায় কাটিয়েছি, মজায় ছবি করেছি। আর আমি কেন চাইবো কি আমাকে ফালতু কেউ প্রশ্ন করুক যেটা নিয়ে কোনো কনটেক্সটই নেই, যেটা কেউ জানেই না। তো আই থিঙ্ক আমার মনে হয় এটা ভুল, মানে রিউমার্সকে ফালতু জায়গা দেওয়ার কোনো দরকার নেই। তুমি একদম মনে প্রাণে বাঙালি, এন্ড বাংলা ছবিও তুমি ভালোবাসো, বাংলা ছবি তুমি প্রযোজনা করো, বাট পরিচালনা করতে চাও না কেন? থট প্রসেসটা কি? থট প্রসেসটা হলো যে আমি যেহেতু প্রবাসী বাঙালি, সো বাংলার সাথে যে আমার যে কানেকশনটা অনেক লেটে লাইফে এসছে। আচ্ছা, লাস্ট 10-15 বছর ধরে এসছে আর কি, যেখানে আমি অ্যাকচুয়ালি কলকাতায় থাকতে শুরু করি। অ্যান্ড বাংলার সাথে যে আমার যে মানে কি বলে বলবো, ভাষাটা নিয়ে যে কন্ট্রোল, তো সেটা আমি এখনো মানে হয়ে উঠতে পারিনি ওরকম। আর আমি ভাবি ভাষাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি
ফিল্ম দ্যাট ইউ ডু। আমি একটা ছবি করতে চেয়েছিলাম যেটা আমাদের ভাষায় মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ব্যারিয়ার ছিল না, সো ওটা নাম বলবো না এখন, বাট করব, নিশ্চয়ই করব। আমি কয়েকদিন আরেকটু যাক, আমি আরেকটু মানে একটু কনফিডেন্স পেয়ে যাই বাংলা ভাষাটাকে নিয়ে, আমি নিশ্চয়ই করব। আচ্ছা, আর সিনেমা নিয়ে তুমি আর কি কি করতে চাও? মানে নিজের ছবি তো নিশ্চিতভাবে বানাতে চাও, কিন্তু সামনের 5 বছর বা 10 বছর বললে তোমার ভাবনাটা কি? কি ধরনের ছবি তুমি তৈরি করতে চাও, বা এই ছবি তৈরি করার কারণটা কি? আমি আমার জন্য রিলেশনশিপস ম্যাটার, রোম্যান্স, রোম্যান্টিক ছবি ডেফিনেটলি করব, আমি খুব ইচ্ছা আছে। মাইথোলজি করব। আমি এখন একটা ছবি করছি দার্জিলিং নিয়ে, যেটাতে বাবিল আছে, সেটা নিয়ে আমি আসবো, নিয়ে কথা বলবো। এছাড়াও আমার কাছে আরেকটা ফিল্ম আছে উমেশ ক্রনিকল, ওতেও বাবিল আছে, আর নতুন ফার্স্ট টাইম ডেবিউটেন্ট ডিরেক্ট করেছে, ওটা এখন ফেস্টিভ্যালে আমরা পাঠাবো। সো আমি করছি নিজের মতন ছবি, বাট আমি মাইসেলফ আমি রোম্যান্স জনারটাকে এক্সপ্লোর করব। আর তোমার কাছ থেকে আমরা একটা রোমান্টিক ছবি ভীষণ ভাবে দেখতে চাই, নিশ্চয়ই করব। তোমার বিভিন্ন ছবির মধ্যে যতটুকু রোম্যান্স থাকে সেটা কিন্তু ভীষণ সেলিব্রেটেড হয়েছে এতদিন, কেমিস্ট্রি গুলো এন্ড সব কিছু। হ্যাঁ, মানে অনেক ছবিতেই এসছে, আর আমি করতে চাই। আমার ওই রিলেশনশিপটা আমার খুবই একটা বিউটিফুল লাগে জিনিসটা, সো ওটাকে আমি নিজের মতন করেই প্রেজেন্ট করব।